Hello everyone, welcome to my channel. I hope you all are doing well. চলো আমরা আজকে পঞ্চায়েত নির্মাণ সহায়কের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নেব। দেখো, এই পঞ্চায়েত নির্মাণ সহায়কের যে পরীক্ষা হয়েছিল তার ফুল মার্কস ছিল 85। এখন আমরা ইংলিশ পোর্শনটা সলভ করে নেব আর দেখে নেব এই পরীক্ষার জন্য ইংলিশের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আমাদের একবার দেখে যেতে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ইংলিশের ক্ষেত্রে আগের পরীক্ষায় 13টি কোশ্চেন এসেছিল, তো মোর আর লেস কিন্তু এরকমই তোমাদের পরীক্ষায় ইংলিশের ক্ষেত্রে নাম্বারটা থাকবে 10 থেকে 15-এর মধ্যে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন ফর দ্য গিভেন সেন্টেন্সেস। ওকে, তাহলে আমাদের পরীক্ষার ফার্স্ট টপিক হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন আমরা কখন ইউজ করি না, যখন কোনো পার্সন বা কোনো থিংস বা কোনো অ্যানিম্যালসের গুচ্ছ বা গ্রুপ বোঝায় তখন আমরা কালেকটিভ নাউন ইউজ করি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফিক্সড কালেকটিভ নাউন রয়েছে এবং সেগুলো আমাদেরকে একটু পড়ে যেতে হবে এবং মনে রাখতে হবে, অনেকটাই মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, দেখো এ গ্রুপ অফ বার্ডস, তাহলে বার্ডসের গ্রুপকে আমরা কোন কালেকটিভ নাউন দিয়ে এটাকে প্রকাশ করব? অপশনস রয়েছে হার্ড, লিটার, ফ্লক আর বিভি। ওকে, হার্ড আমরা ইউজ করব ক্যাটেলের ক্ষেত্রে। এ হার্ড অফ ক্যাটেল বলতে এক গুচ্ছ বা একদল গবাদি পশুকে বোঝাচ্ছে। আর লিটার আমরা ইউজ করব পিগস বা পাপিসের ক্ষেত্রে। কুকুর ছানা বা শুকর ছানার একদল বোঝাতে আমরা এ লিটার অফ পিগস বা পাপিস বলবো। তারপর রয়েছে ফ্লক, ফ্লক আমরা ইউজ করব বার্ডসের ক্ষেত্রে। এছাড়া আমরা ক্যামেলস, শিপস এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এ ফ্লক অফ শিপস বা ক্যামেলস বা বার্ডস বলতে পারি। আর বিভি শব্দটা সাধারণত একদল মহিলাদের জন্য ব্যবহার করা হয়। তাহলে যখন বলবে এ বিভি অফ বিউটিফুল গার্লস, এ গ্রুপ অফ বিউটিফুল গার্লস, তখন আমরা ইউজ করব এ বিভি অফ বিউটিফুল গার্লস। ঠিক আছে, তাহলে এ গ্রুপ অফ বার্ডসের জন্য এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, এ ফ্লক অফ বার্ডস। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যাপ্লাই সুইটেবল অ্যাডজেক্টিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস ফর কোশ্চেন নাম্বার 67 to 68। ওকে, সুইটেবল অ্যাডজেক্টিভ বলেছে। দেখো এখানে কিন্তু আমরা ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের নেক্সট টপিক, তাহলে ডিগ্রিটাকেও আমাদের একবার পরীক্ষার জন্য দেখে যেতে হবে। প্রথম কোশ্চেন রয়েছে, লিপিকা ইজ ড্যাশ দেন লতিকা। ওকে, দেখো এই দেন শব্দটি দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে লিপিকা এবং লতিকার মধ্যে একটা কম্প্যারিজন আসছে, আর যখন কম্প্যারিজন আসে তাহলে নিশ্চয়ই এটা একটা কম্পারেটিভ ডিগ্রি হবে। অপশানস রয়েছে দেখো, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এবং লাভলিয়েস্ট। ওকে, তাহলে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ইএসটি দিয়ে কোনো শব্দের সুপারলেটিভ ডিগ্রি করি, মানে এটা তো সুপারলেটিভ ডিগ্রি নেই, মানে প্রথম এই দুটো অপশান তো আমাদের বাদ হয়ে যাবে, মোস্ট বিউটিফুল এবং লাভলিয়েস্ট। এবং আর একটা বিষয় তোমরা মনে রাখবে, যখন কোনো অ্যাডজেক্টিভ সিঙ্গেলস লেভেলের হয়, যেমন ধরো এখানে ছিল লাভলি, লাভলিটা কিন্তু সিঙ্গেলস লেভেল, তাই এর যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন লাভলি প্লাস ইয়ার দিয়ে লাভলিয়ার, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইএসটি দিয়ে লাভলিয়েস্ট করতে পারি। কিন্তু যখন কোনো অ্যাডজেক্টিভ দুই বা তার বেশি সিলেবেল থাকবে, যেমন ধরো বিউটিফুল, বিউটি এবং ফুল, এখানে আমরা কিন্তু দুবারে এই শব্দটাকে উচ্চারণ করছি, ফলে এখানে দুটো সিলেবেল রয়েছে। এরকম দুটো বা তার বেশি সিলেবেল থাকলে তার কিন্তু আমরা সেই ধরনের অ্যাডজেক্টিভকে আমরা ইআর বা ইএসটি দিয়ে তার কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম আমরা পাই না, তখন আমরা মোর অথবা মোস্ট ইউজ করব। তাহলে এখানে যখন কম্পারেটিভ ডিগ্রি
আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, লতিকা ইজ মোর বিউটিফুল দ্যান লিপিকা ইজ মোর বিউটিফুল দ্যান লতিকা। নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে, হুইচ ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট। ওকে, দেখো যখন কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন দেখতে পাবো। ফর এক্সাম্পল, আমি যদি বলতাম পজিটিভ ডিগ্রির কথা, তাহলে যদি এরকম বলা হতো যে লিপিকা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ লতিকা, তাহলে এটা হয়ে যেত পজিটিভ ডিগ্রি, কারণ এখানে কোনো রকম কম্প্যারিজন নেই। কিন্তু যখন অ্যাজ ইউজ করা হবে এবং দুটো ব্যক্তির মধ্যে দুটো বিষয়ের কথা বলা হবে তখন হবে পজিটিভ ডিগ্রি। এবং কম্পারেটিভ ডিগ্রি তো আমরা এখনই দেখলাম। আর যখন এই ধরনের কোনো কথা বলা হবে না, কোনো একটি বিষয়কে সুপ্রিম বা শ্রেষ্ঠ বলা হবে, তখনই সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। যেমন এখানে বলছে দেখো, হুইচ ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট, সব থেকে ছোট কন্টিনেন্ট কোনটি, স্মল, স্মলার, স্মলেস্ট অথবা মোর স্মলার। এখানে স্মলও দেখো একটা সিলেবেলে, একবারেই আমরা স্মল শব্দটিকে উচ্চারণ করতে পারছি, ফলে মোর বা মোস্টের তো কোনো প্রয়োজনই নেই। আর কম্পারেটিভ ডিগ্রি হলে স্মলার বা পজিটিভ ডিগ্রি হলে স্মল, তাহলে স্মলেস্ট হয়ে যাচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ স্মল। সঠিক উত্তর হবে হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন ফর কোয়েশ্চেন নাম্বার 69 and 70। ওকে, নেক্সট টপিক হয়ে যাচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বস। 69-এ বলছে, দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজড। ইনক্রিজড মানে কি না, বেড়ে গেছে, পেট্রোলের প্রাইস বেড়ে গেছে। চারটে অপশন রয়েছে, গন আপ, গন ডাউন, গো অফ আর গো ওভার। ওকে, প্রথমত তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো যে এই যে সেন্টেন্সটা রয়েছে, দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজড, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ফলে এর পরে যে ভার্বটা আসবে, এই হ্যাজের পরে যে ভার্ব আসবে সেটার V3 হবে। ফলে এখানে গো অফ এবং গো ওভার হবে না। প্রথমেই তোমরা এই লজিকে কিন্তু এই দুটো অপশানকে বাদ দিয়ে দিতে পারবে। গো এর থার্ড ফর্ম হবে, দ্যাট ইজ গন। তাহলে হয় গন আপ হবে অথবা গন ডাউন হবে। এখন দেখো, গন ডাউন মানে হচ্ছে কোনো কিছু ডিক্রিজ করে যাওয়া, আর গন আপ মানে হচ্ছে ইনক্রিজ করা বা বেড়ে যাওয়া। আর গো অফ বা গন অফ আমরা কখন ইউজ করব না, যখন কোনো বিস্ফোরণ ঘটেছে এরকম বোঝাবে, অর্থাৎ এক্সপ্লোড, অর্থাৎ যখন বোঝাবে এক্সপ্লোড। আর গো ওভার কখন বোঝাবে, যখন এক্সামিন করা বোঝাবে। ডিপলি কিছু এক্সামিন করা বা স্টাডি করাকে গন ওভার বলা যেতে পারে, অথবা অনেক সময় চেঞ্জ করাকেও আমরা গো ওভার বা গন ওভার হিসাবে এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি। ফর এক্সাম্পল, যদি বলি হি ওয়েন্ট ওভার টু দ্য আদার পার্টি, যদি বলি যে হি ওয়েন্ট ওভার টু দ্য আদার পার্টি, মানে সে কিন্তু অন্য পার্টিতে চলে গেছে, দল বদল করেছে বা চেঞ্জ করেছে। এই ধরনের সেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু গন ওভার ফ্রেজাল ভার্বটা ইউজ করি। দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে, স্টপ দ্য ফ্যান মানে ফ্যানটাকে বন্ধ করো। ওকে, টার্ন অন মানে হচ্ছে চালু করা, তাহলে বাদ হয়ে গেল। টার্ন আউট মানে হচ্ছে প্রমাণিত হওয়া বা প্রুভড হওয়া। ফর এক্সাম্পল, যদি বলি যে দ্য নিউজ টার্ন আউট টু বি ট্রু, মানে নিউজটা কি হলো না সত্যি বলে প্রমাণিত হলো, সেক্ষেত্রে আমরা টার্ন আউট এই ফ্রেজাল ভার্বটাকে ইউজ করব। আর রয়েছে টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা।
তাহলে স্টপ দ্য ফ্যানের সঠিক উত্তর হয়ে যাবে টার্ন অফ। আর টার্ন আপ কখন ইউজ করব? টার্ন আপ মানে ঘটা, ঠিক আছে? টার্ন আপ মানে হচ্ছে ঘটা। যদি বলি যে ইট উইল টার্ন আপ সুন, or for example if we say I want to change the job and I hope it will turn up soon, মানে এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ঘটবে, এরকম ঘটা অর্থে টার্ন আপ এই ফ্রেজাল ভার্বটাকে আমরা ইউজ করব। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে নিয়ারেস্ট মিনিং অফ মেডেন। ওকে, আবার কিন্তু কোনো শব্দের অর্থ বা সিনোনিম, এইটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। সিনোনিম বা কোনো শব্দের অর্থ। মেইডেন শব্দের অর্থ হচ্ছে অ্যান আনম্যারিড গার্ল। অপশন নাম্বার বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে গিভ দ্য সিম্পল পাস্ট ফর্ম অফ দি ভার্ব বি। ওকে, তাহলে বি ভার্বের তিনটে যে ফর্ম আছে ওইখানে বলেছে পাস্ট ফর্ম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলো আমরা দেখে নিই। বি ভার্বের তিনটে প্রেজেন্ট ফর্ম রয়েছে, একটা হচ্ছে অ্যাম, একটা ইজ এবং আরেকটা হচ্ছে আর। অ্যাম কখন ইউজ করব? যখন আই বা আই হবে তখন আমরা অ্যাম ইউজ করি বি ভার্বের। ইজ কখন হবে না, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ ব্যবহার করব। আর কখন ইউজ করব না, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্মে, এগুলো হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো ইউজ করব। আর তাহলে পাস্ট ফর্ম কি কি না, পাস্ট ফর্ম হচ্ছে বি ভার্বের ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ হচ্ছে সিম্পল পাস্টের সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ওয়াজ, আর রুরালের ক্ষেত্রে ওয়্যার। তাহলে দেখো এখানে ওয়্যার তো আমাদের অপশানে নেই, এখানে সিঙ্গুলার বা প্লুরাল বলেই নি, শুধুমাত্র সিম্পল পাস্ট ফর্ম চেয়েছে। তাহলে সিম্পল পাস্ট ফর্ম হলে ওয়াজও হতে পারে ওয়্যারও হতে পারে, যেহেতু সিঙ্গুলার বা প্লুরাল উল্লেখ করা নেই, কিন্তু ওয়্যারটা আমাদের অপশানে নেই, তাহলে আমাদের সঠিক উত্তর নিশ্চিতভাবে হয়ে যাবে ওয়াজ, অপশন নাম্বার সি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস ফর কোশ্চেন নাম্বার 73 অ্যান্ড 74। ওকে, হি ড্যাশ টিল টুডে। দেখো এই কোশ্চেনটা এসছে কিন্তু টেন্সের থেকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে টেন্স। টেন্সটাকেও আমাদের পরীক্ষার জন্য দেখে যেতে হবে। বলছে হি ড্যাশ টিল টুডে, হি ডিড নট কাম টিল টুডে, হি ডাজ নট কাম টুডে, আর হি নট কাম টিল টুডে, নাকি হি হ্যাজ নট কাম টিল টুডে। ওকে, এই টিল টুডে মানে হচ্ছে কি যে এখনো পর্যন্ত আসেনি, তাই তো? তাহলে এই কাজটা নিশ্চয়ই পাস্টে শুরু হয়েছে, এবং আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো সময়কে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যোগ করা হয়, সেটা হচ্ছে পাস্ট প্লাস প্রেজেন্ট। অর্থাৎ কোনো ঘটনা যেটা পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টে এসে সেটা শেষ হচ্ছে এবং তার এফেক্টটা এখনো বর্তমান, মানে এই মুহূর্ত পর্যন্ত, যে সময় আমি কথাটা বলছি সেই মুহূর্ত পর্যন্ত এর এফেক্টটা প্রেজেন্ট রয়েছে বা বর্তমান। এখানে কি বলছে হি ড্যাশ টিল টুডে, সে এখনো আসেনি, তার মানে সে নিশ্চয়ই আসার জন্য অনেক আগে বেরিয়েছিল, ফলে এই কাজটা পাস্টেই শুরু হয়েছে আর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। টিল টুডে, এখন এর পরে আসবে কিনা বা কিছুক্ষণ পরে আসবে কিনা তা কিন্তু আমরা জানি না, কিন্তু তার যে আসার জন্য সে বেরিয়েছিল সেটার রেজাল্টটা কিন্তু প্রেজেন্ট, অর্থাৎ এখনো পর্যন্ত আসেনি, এই রেজাল্টটা কিন্তু প্রেজেন্ট। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করবো সেন্টেন্সটাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল কি না, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হি হ্যাজ নট কাম টিল টুডে, এখনো পর্যন্ত সে আসেনি। ওকে, আমরা এখানে যতগুলো টপিক পড়ছি, যেমন ধরো টেন্স হোক বা কালেকটিভ নাউন হোক, ডিগ্রি হোক, সিনোনিম হোক, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আরও ডিটেলসে ক্লাস করব আমাদের পরীক্ষার জন্য। এর পরবর্তীতে আমাদের চ্যানেলে এই প্রত্যেকটা টপিকের উপরে ধরে ধরে কিন্তু ডিটেল ক্লাস করা হবে, তোমরা চ্যানেলটাকে ফলো করো। নেক্সট কোশ্চেন রয়েছে পারহ্যাপস হি ড্যাশ হেয়ার টুমোরো। পারহ্যাপস হি ড্যাশ টুমোরো,
আশা করছি সে এখানে কালকের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে এই সেন্টেন্সটা দেখো কি রয়েছে, হি রিচ হেয়ার টুমোরো। না, সে তো আসবে, আগামীকাল আসবে না, টুমোরো হি উইল কাম। তাহলে যখনই ফিউচার সেন্স আসছে তাহলে নিশ্চিতভাবে উইল বা শ্যাল ইউজ হবে। ফার্স্ট অপশনটা তাহলে বাদ হয়ে গেল। এখন দেখো, আমরা জানি হি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের সাথে শ্যাল হবে না, থার্ড পার্সনের সাথে উইল হবে। তাহলে সি অথবা ডি এর মধ্যে কিছু হতে পারে। এখন সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের রুলসটা কি না, সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বা শ্যাল, তারপরে V1 প্লাস অবজেক্ট। সেই অনুযায়ী আমাদের এখানে হয়ে যাবে সাবজেক্টের পরে হি উইল, আর তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে রিচ হেয়ার টুমোরো, উইল বি কিন্তু হবে না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে পারহ্যাপস হি উইল রিচ হেয়ার টুমোরো। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 75 বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আচ্ছা, এখানে কিন্তু দুটো তিনটে বিষয় বলেছে, প্রথমত নেগেটিভ হতে হবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য প্রথমে আমাদের লাগবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হতে হবে হ্যাভ বা হ্যাজ, যেহেতু এটা পারফেক্ট টেন্স বলেছে। তারপরে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স একসাথে হবে, তাহলে এখানে আমরা কিন্তু অবশ্যই একটা বিন বসাবো। আর কি হবে, কন্টিনিউয়াস টেন্সের সাথে V1 এর সাথে আমরা বসাবো প্লাস আইএনজি। ওকে, তারপরে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখে নিই কোনটা হচ্ছে। সাবজেক্ট আই পেয়ে যাচ্ছি আমরা প্রথমে, হ্যাভ আইয়ের সাথে হ্যাভ হয় আই হ্যাভ, তারপরে বিন আই হ্যাভ বিন সেটাও পেয়ে যাচ্ছি, আর ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং। দেখো ফার্স্ট অপশানে কিন্তু আমরা আই হ্যাভ বিন ওয়ার্কিং এটা পেয়ে গেলাম, কিন্তু আরেকটি বিষয় আমাদের বলেছে সেটা হচ্ছে এটা নেগেটিভ হতে হবে এই সেন্টেন্সটা। এখন যদি পজিটিভ বলতো তাহলে অপশন নাম্বার এ আমাদের সঠিক হয়ে যেত, কিন্তু নেগেটিভ বলেছে মানে হ্যাজ বা হ্যাভের পরে আরেকটা বিষয় আমাদের ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে নট। এখানে কিন্তু নট ইনক্লুড করতে হবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আই হ্যাভ নট বিন ওয়ার্কিং। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 76 রয়েছে, দেখো সোমা লিভস ড্যাশ এ ভিলেজ। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের নেক্সট টপিক। অপশন রয়েছে অন, ইন, অ্যাট এবং টু। দেখো অন কখন হবে, অন আমরা ইউজ করব যখন কোনো সারফেস টাচ করে রাখছে, ঠিক আছে, কোনো কিছুর উপরে কোনো কিছু সারফেস টাচ করে রয়েছে, সেক্ষেত্রে আমরা অন ইউজ করব। এছাড়াও অনের আরও কিছু রুলস আছে, যেমন ধরো পার্টিকুলার ডেট থাকলে বা পার্টিকুলার ডেট কোনো ইয়ারের অথবা কোনো উইকের পার্টিকুলার ডে, যেমন ধরো বললো মনডে কি সানডে, অন মনডে অর অন সানডে, অথবা অন 23rd ফেব্রুয়ারি 23rd, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা অন ইউজ করব। আমরা যখন প্রিপোজিশনের ক্লাস করব এটা নিয়ে আরও ডিটেলসে ক্লাস করব, ডিটেলসে জানবো কনসেপ্টগুলো। ইন বলতে যখন কোনো কিছুর ভিতরে থাকবে তখন সেটা ইন হয়। তো সোমা লিভস ইন দ্য ভিলেজ, ভিলেজের ভিতরেই নিশ্চয়ই সে বাস করে, তাহলে ইন দ্য ভিলেজ হয়ে যাবে। আর যদি এখানে বলতো দুটো জায়গার কথা বলতো, মানে সোমা লিভস, সাপোজ আমি বললাম সোমা লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট জায়গাটার আগে বসাতাম অ্যাট, সোমা লিভস অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। যখন দুটো জায়গা থাকবে তখন অপেক্ষাকৃত ছোট জায়গার আগে আমরা বসাবো অ্যাট, আর বড় জায়গার আগে বসাবো ইন। কিন্তু এখানে একটাই জায়গা রয়েছে এবং
ভিলেজের ক্ষেত্রে আমরা সবসময় সোমা লিভস ইন ভিলেজ, ইন ইউজ করব, ইন হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, অ্যাট হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গা বোঝালে সেখানে অ্যাট হবে, আর টু বলতে কোনো কিছুর দিকে বোঝালে তখন টু ইউজ করব। লাস্ট কোশ্চেন দুটোর যেটা রয়েছে দেখো, রিপোর্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ ফ্রম দি ফলোয়িং ফর কোশ্চেন নাম্বার 77 and 78। ওকে, দেখো এবার কিন্তু নেক্সট টপিক হয়ে যাচ্ছে আমাদের ন্যারেশন। ওকে, ন্যারেশন হয়ে যাচ্ছে নেক্সট টপিক। কি বলছে, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। ওকে, দেখো ফাদার আমাকে কিছু একটা করতে বলছে। তো আমরা জানি এই ধরনের কোনো রিকোয়েস্ট করা, অর্ডার করা, অ্যাডভাইস করা, এই ধরনের কথাগুলো যখন ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জ করার রুলস কি না, সাবজেক্টের পরে এই সেড টু যেটা থাকবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং এখানে দেখো গো হোম অ্যাট ওয়ান্স, মানে সে হয় আমাদেরকে, সে বাবা নিশ্চয়ই আমাকে অ্যাডভাইস করছে বা যেতে বলছে, তাহলে এখানে আমরা রিপোর্ট ভার্ব কিন্তু আস্কডও করতে পারি, অ্যাডভাইসও করতে পারি, কিন্তু অর্ডারও এখানে করছে না, তাহলে এটা বাদ হয়ে গেল। এবং রিকোয়েস্টও কিন্তু করছে না। রিকোয়েস্ট করলে তাহলে এখানে বলতো যে প্লিজ গো হোম অ্যাট ওয়ান্স। প্লিজ কথাটা যখন অপশানে থাকবে, মানে সরি এই ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকবে, তখন কিন্তু সেটা বোঝা যাবে যে রিকোয়েস্ট করছে। তাহলে এখানে রিকোয়েস্ট কিছু করছে না, আইদার এটা আস্কড অর অ্যাডভাইসড। ফাদার অ্যাডভাইসড মি, এবং যখন আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে চেঞ্জ করব তখন আমরা কানেকটিভ কি লাগাবো, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কানেকটিভ লাগাবো সবসময় টু। ফাদার অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। ওকে, ফাদার আস্কড মি টু গো হোম অ্যাট ওয়ান্স এটাও হতে পারতো, কিন্তু অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলো লাস্ট কোশ্চেন রয়েছে, দ্য চাইল্ড সেড হোয়াট এ বিউটিফুল সাইট। ওকে, দেখো এখানে এক্সক্লামেটরি মার্ক রয়েছে, তাহলে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার জন্য আমরা কি করব না, প্রথমে দ্য চাইল্ড সেইড, এখানে এই দ্য চাইল্ড সেইড অর এক্সক্লেমড উইথ জয়, ডিলাইট, সরো, যে ধরনের অর্থ এই সেন্টেন্সে বোঝাবে সেই ধরনের কিন্তু আমরা রিপোর্টিং ভার্ব লিখব। যেমন ধরো এখানে হোয়াট এ বিউটিফুল সাইট, তাহলে সে নিশ্চয়ই আশ্চর্যের সহিত অথবা আনন্দের সহিত বলেছে। দেখো কোথায় রয়েছে, দ্য চাইল্ড এক্সক্লেমড দ্যাট, এখানে শুধুই এক্সক্লেম বলেছে। নেক্সট অপশন বলছে দ্য চাইল্ড এক্সক্লেমড উইথ ডিলাইট, দেখো আনন্দের সাথে বা স্যাটিসফ্যাকশনের সাথে। দ্য চাইল্ড এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমত এক্সক্লেমড উইথ ডিলাইট এটুকু ঠিক আছে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কানেকটিভ হবে দ্যাট। যেরকম আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কানেকটিভ দেখলাম টু, এখানে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কানেকটিভ হবে দ্যাট। এবং তারপরে কি হবে, যে মেন সাবজেক্ট যেটা রয়েছে হোয়াট এ বিউটিফুল সাইট, তাহলে এখানে সাবজেক্ট কোনটা না, সাইটটা কোনটা বিউটিফুল, সাইটটা বিউটিফুল, তাহলে দ্য সাইট সাবজেক্ট, তারপরে হোয়াট এ বিউটিফুল। হোয়াট এ বিউটিফুল মানে ভীষণ সুন্দর, এই এক্সপ্রেশনটাকে আমরা চেঞ্জ করবার জন্য লিখবো ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের এই ক্লাসটা ছিল। চলো আমরা আরেকবার দেখে নিই পঞ্চায়েত নির্মাণ সহায়ক পরীক্ষার জন্য ইংলিশের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট। প্রথম টপিক হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন, সেকেন্ড টপিক হচ্ছে সুইটেবল অ্যাডজেক্টিভ বা যেটাকে আমরা বলতে পারি ডিগ্রি চেঞ্জ করা। থার্ড টপিক রয়েছে বি ভার্বের ফর্মস, অর্থাৎ পার্টস অফ স্পিচ এবং ভার্বের ফর্মসগুলোকে আমাদের ভালো করে একবার দেখে নিতে হবে। আর রয়েছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের পরে রয়েছে সিনোনিম অথবা নিয়ারেস্ট মিনিং অফ ওয়ার্ডস। তারপরে রয়েছে টেন্স, টেন্স থেকে আমাদের 2 নম্বর রয়েছে। আর রয়েছে টেন্স থেকে 3 নম্বরের কোশ্চেন রয়েছে, টেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, এই টপিকগুলো তাহলে তোমরা পরীক্ষার জন্য ভালো করে দেখে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।